ইঞ্জিনিয়ারিং সেক্টরের বড় বড় মেটাল স্ট্রাকচার তৈরি হোক বা মেডিকেলে খুব ইম্পর্টেন্ট কিছু মেটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হোক, এই সমস্ত জায়গায় মেটালকে ব্যবহার করার আগে ওই মেটালের কোয়ালিটি চেক করে নেওয়া হয়। কারণ ওই মেটালটা যে পারপাসে ব্যবহার করা হবে সেখানে খুব উচ্চমানের বল বা স্ট্রেস ওর ওপর কাজ করবে। ওই মেটালের সেই স্ট্রেস নেওয়ার ক্ষমতা আছে তো, এই কারণে এই চেকিংটা করা হয়। কিন্তু কিভাবে এই চেকিং করে, কি দেখে এই চেকিং করে, তার সম্পর্কে আজকে আমরা বুঝবো ফিজিক্সেরই একটা টার্ম ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক থেকে। এই ইয়ং গুণাঙ্ক কি তার সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য তোমাদেরকে আগে স্থিতিস্থাপকতার ধারণা থাকতে হবে। আমি আমার গত ক্লাসে এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সম্পর্কে বলেছি, যার লিঙ্ক আমি এই ভিডিওরই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা এটা অবশ্যই আগে দেখে নিও। আর আজকের যে বিষয়টা তাতে তোমরা ইয়ংস মডিউলাস বুঝবে, কিন্তু স্টেপে স্টেপে বুঝবো আমরা। এক এক করে ধাপ এগোতে এগোতে আমরা ইয়ংস মডিউলাসে যাব, যাতে ইয়ংস মডিউলাস কেন ওই রিলেটেড বাকি সমস্ত জায়গাগুলো বুঝতে পারি। তাহলে চলো প্রথমে আগে দেখে নিই বিকৃতি বা স্ট্রেন কি জিনিস। স্ট্রেন কথাটার অর্থ হলো যে যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তুমি বিকৃত করবে, আকারের পরিবর্তন করবে। এখন আকারের পরিবর্তন তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো। হতে পারে যে তুমি এমন একটা বল প্রয়োগ করলে যার জন্য বস্তুটা লম্বা হয়ে গেল, তাহলে এটাও আকারের পরিবর্তন। তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো বল প্রয়োগের জন্য। আবার এরকম হতে পারে যে একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে ওর দৈর্ঘ্য না, ওর প্রস্থর বৃদ্ধি হলো, এরকম হতে পারে। আবার হতে পারে যে বস্তুটার আয়তনের পরিবর্তন হয়ে গেল। তাহলে আকারের পরিবর্তন যেভাবেই হোক না কেন এই সমস্ত কিছুকে বিকৃতি বলা যায়। এখন আমরা বিকৃতির পরিমাপ কি করে করব, তার জন্য আমি এখানে একটা বাক্সকে দেখিয়ে নিয়েছি যার দৈর্ঘ্য এল। এখন দেখো এই বাক্সটার দৈর্ঘ্যর তুলনায় প্রস্থ বা উচ্চতা খুব একটা বেশি নয়, তাই এখানে আমরা যে জিনিসের পরিবর্তন সবচেয়ে বেশি পরিলক্ষিত করব সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। বাকিগুলোরও কিন্তু পরিবর্তন হয়, কিন্তু তার পরিবর্তন অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় তাকে আমরা ইগনোর করব। যেমন এই বাক্সটার দৈর্ঘ্য এল, প্রস্থ বা উচ্চতা তার তুলনায় অত্যন্ত নগণ্য। এখন এই বাক্সটাকে দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করেছি এফ এক্সটার্নাল, অবশ্যই প্রতিসম বল প্রয়োগ করেছি। অপ্রতিসম বল প্রয়োগ করলে আমরা জানি লব্ধি বল যেদিকে সেই দিকে বস্তুর ত্বরণের সৃষ্টি হয়। তো প্রতিসম বল প্রয়োগ করলে লব্ধি বল শূন্য হয়ে যায়, ফলে বস্তুর ত্বরণ হয় না, কিন্তু আকারের পরিবর্তন হয়। তো এখানে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে গেল। যেটা ওর প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল ছিল সেটাই এখন ক্যাপিটাল এল প্লাস স্মল এল হয়ে গেছে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি এখানে স্মল এল হয়েছে। এখন এই বস্তুটার দৈর্ঘ্য যদি আমি প্রথম থেকে আরেকটু বড় নিয়ে নিতাম, ধরলাম এল ড্যাশড দৈর্ঘ্য নিয়ে নিলাম, তখন দেখলাম যে ওই একই বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আগের তুলনায় বেশি হলো। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ওই বস্তুটির প্রাথমিক দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে থাকে। তাহলে আমরা এখান থেকে বিকৃতি কতটা হলো, কতটা স্ট্রেন হলো সেটাকে নির্ণয় যদি করি, তাহলে ধরে নিচ্ছি যে এল দৈর্ঘ্যের একটি বস্তু, এল দৈর্ঘ্যের একটি বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি হলো দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল। তাহলে একক দৈর্ঘ্যের একটি বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। এই যে প্রতি একক দৈর্ঘ্যে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি আমরা ক্যালকুলেশন করলাম, একে বলা হয় স্ট্রেন বা বিকৃতি। এখন দৈর্ঘ্যের জায়গায় যদি অন্য কোনো জিনিসের পরিবর্তন করতাম, তাহলে আমরা এইখানে দৈর্ঘ্যের জায়গায় সেই জিনিসটা লিখে ইকুয়েশনটা তৈরি করতাম। তাহলে দিস ইজ কল্ড বিকৃতি বা স্ট্রেন। এখন বিকৃতি বা স্ট্রেনের তাহলে সংজ্ঞা কি হবে বুঝতে পারছি, যেটার থেকে আমরা বার করলাম বিকৃতি, এটাকে যদি আমরা কথায় বলে নিই তাহলেই বিকৃতির সংজ্ঞা হয়ে যাবে। কি বলবো, তাহলে প্রতি একক আকারের বস্তুর, আমি একক আকার বললাম তার কারণ জেনারেল বিকৃতির সংজ্ঞা আমি বার করছি। তাই একক আকারের কোনো বস্তুর ওপর বাহ্যিক বল ক্রিয়া করার ফলে ওর যে পরিমাণ আকারের পরিবর্তন হয় তাকে বলা হয় ওই বস্তুটির বিকৃতি। এখন এখানে দৈর্ঘ্যের বিকৃতির কথা বলেছি, তাই একক দৈর্ঘ্যের কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্যের বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতির সংজ্ঞা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এখন বিকৃতির একক কি হবে সেটা যদি জানতে চাই, বিকৃতি একটি একক বিহীন রাশি। কেন? কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত, স্মল এল সেটাও দৈর্ঘ্য, ক্যাপিটাল এল
সেটাও দৈর্ঘ্য। তাই সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় বিকৃতির কোনো একক নেই, মাত্রা নেই। তাহলে আমরা বিকৃতি কি বুঝতে পারলাম। এখন বিকৃতি কত প্রকারের হয়? আমি বলেছি যে একটি বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করে ওই বস্তুটির অনেক রকমভাবে বিকৃতি করা যেতে পারে। যদি তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটায় তখন তাকে বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। যদি তার প্রস্থের বিকৃতি ঘটায় তাহলে অনুপ্রস্থ বিকৃতি। যদি এমন হয় যে বাহ্যিকভাবে বলটা এমনভাবে প্রয়োগ করলাম যে তার সমস্ত দিক থেকেই বিকৃতি ঘটলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব জায়গায়, তাহলে তখন তাকে আয়তন বিকৃতি বলবো। সাধারণত এই রকম বিকৃতি ঘটাতে হলে বস্তুকে জলের তলায় বা স্পেসে নিয়ে যেতে হয়, কারণ সেক্ষেত্রে ওই বস্তুটার ওপর চারদিক থেকেই চাপ ক্রিয়া করে, তার ফলে ওই বস্তুটির আয়তনের বিকৃতি ঘটে। এরপর আমরা একটা স্পেশাল বিকৃতি সম্পর্কে জানবো যাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। মানে একটি বই তোমরা নিয়ে নাও, তোমাদের বাড়িতে যেটা আছে, ধরো একটা মোটা বই তুমি নিয়ে নিয়েছো, সেই বইটার স্পর্শতল বরাবর তুমি যদি প্রতিমিত বল প্রয়োগ করো তাহলে কি দেখবে? বইটা হালকা বেঁকে গেছে। এখন যে বিকৃতিটা হলো তাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। এখানে দৈর্ঘ্য বা প্রস্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওর তলের মধ্যে একটা কোণের সৃষ্টি হয়। যেমন দেখো, আগে বস্তুটার উপরিতল নিচের তল এমন ছিল যার জন্য এটাকে আয়তক্ষেত্রের মতন দেখতে লাগছিল, কিন্তু ওর স্পর্শতল বরাবর এখন যেহেতু বল প্রয়োগ করেছি প্রতিমিত, তার ফলে স্পর্শতলটা এগিয়ে গেছে আর পিছিয়ে গেছে, ফলে একটা সামন্তরিকের শেপ হয়েছে। এই যে কোণটা করলো, এখানে এই কোণটাই হচ্ছে ক্রিন্তন বিকৃতি। যদি জিজ্ঞেস করা হয় ক্রিন্তন বিকৃতির মান কত, তাহলে এই কোণটাকেই বলা হবে ক্রিন্তন বিকৃতির মান। এখন তোমরা হয়তো বলবে যে স্যার, একটু আগে আমরা বিকৃতির সংজ্ঞায় শিখলাম যে প্রতি একক প্রাথমিক আকারের সাপেক্ষে ওর যে পরিমাণ আকারের পরিবর্তন হলো তাকে বলে বিকৃতি, কিন্তু এখানে ওর দৈর্ঘ্য, প্রস্থ এইসবের তো কোনো পরিবর্তন হয়নি, কোণের পরিবর্তন হয়েছে। এখানে সংজ্ঞাটা কিরকম ভাবে হবে? এটা সংজ্ঞাটা একই থাকছে, কিন্তু এখানে হিসাবটা করা হচ্ছে এইভাবে যে আগে এই যে দৈর্ঘ্যটা যার জন্য এই কোণের সৃষ্টি হয়েছে সেই দৈর্ঘ্যটা ছিল না, এখন এই দৈর্ঘ্যটা বেড়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যে ট্রায়াঙ্গেলটার এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা যদি খুব ক্ষুদ্র হয় আমরা এটাকে লিখতে পারি s ইকুয়ালস টু r ইন্টু থিটা। আমরা এটা শিখেছি। তাহলে এই যে থিটা, থিটা ইজ ইকুয়ালস টু s বাই r। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ ওর স্পর্শতল বরাবর দৈর্ঘ্যের পরিবর্তন হলো তাকে বলা হয় এখানে ক্রিন্তন বিকৃতি। যেটা আগে দেখো এসটা ছিল না, আর ছিল বাট এস ছিল না। এস হচ্ছে এখানে এই দৈর্ঘ্যটা, এস ছিল না, কিন্তু এখন তল বরাবর বল প্রয়োগ করার ফলে ওর এস এর সৃষ্টি হলো, তাই এই থিটার সৃষ্টি হলো। একে বলা হয় ক্রিন্তন বিকৃতি। আশা করি ক্রিন্তন বিকৃতি নিয়ে কোনো অসুবিধা নেই। এবার আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, যার কথা আমি বলছিলাম শুরুতে, যে স্টিল বা মেটাল নিয়ে আমি কাজ করব, সেই মেটালের এই স্ট্রেস সহ্য করার ক্ষমতা আছে তো। তাহলে এই স্ট্রেস কি বা পীড়ন কি? একটা বস্তুকে, এখানে আমি এল দৈর্ঘ্যের একটা আবার বস্তু ধরে নিলাম, এই এল দৈর্ঘ্যের বস্তুটাকে বাহ্যিক বল যেই প্রয়োগ করব, ফলে ওই বস্তুটার আকারের পরিবর্তন হবে। ধরলাম এর দৈর্ঘ্যের পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে ওর মধ্যেকার অণুর মধ্যবর্তী দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, তার জন্য ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের জন্য ও নিজের আকার ফিরে পাওয়ার চেষ্টা করবে। ফলে ওর ভেতরেই প্রত্যানায়ক বলের সৃষ্টি হবে, যেটা বাহ্যিক বলের সমান এবং ভেতরের দিকে। অবশ্যই বাহ্যিক বলের সমান ততক্ষণই হবে যতক্ষণ স্থিতিস্থাপকতা থাকবে, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আমার গত ক্লাসে এই রিলেটেড বিষয়গুলোকে নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, যদিও আজকে আমি এই বিষয়টাকে ইনক্লুড করে আরেকটু বিস্তারিতভাবে বলে দেব। দেখো, এই যে প্রত্যানায়ক বলটা সৃষ্টি হলো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, তাই বাহ্যিক বলের সাথে সমানও হলো। এই প্রত্যানায়ক বল প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কাজ করছে তাকে বলা হয় পীড়ন। এখন কোন ক্ষেত্রফলকে আমি নেব? এই ক্ষেত্রফলকে আমি নেব যেটার ওপর আমি এই বাহ্যিক বল ক্রিয়া করছি। তাহলে এই ক্ষেত্রফলটাকে আমি এ যদি ধরে নিই, তাহলে এ ক্ষেত্রফলের ওপর আভ্যন্তরীণ প্রত্যানায়ক বল এফ রেজিস্টিভ
রেজিস্টিভ ফোর্স বলা যায় যেহেতু, তাই FRES লিখেছি আমি। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ওপর আভ্যন্তরীণ প্রত্যানায়ক বল, দ্যাট ইজ F রেজিস্টিভ ডিভাইডেড বাই A, এবং একেই বলা হয় পীড়ন বা স্ট্রেস। তাহলে যদি পীড়নের সংজ্ঞা বলা হয় কি বলবে, যে প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ প্রত্যানায়ক বল কাজ করে তাকে বলা হয় পীড়ন। অবশ্যই মাথায় রাখবে বাহ্যিক বল নয়, কিন্তু এটা প্রত্যানায়ক বল। জেনারেলি তোমরা ভুল করে ফেলো এই জায়গাটায়, যে বাহ্যিক বলকে ধরে নিয়ে তোমরা হিসাব করো। হতে পারে যে বাহ্যিক বল আরও বাড়ালে একটা সময় গিয়ে আভ্যন্তরীণ প্রত্যানায়ক বলটা আর বাড়বে না। তাই তোমরা যদি এই পীড়ন কাকে বলে এর ধারণা তৈরি করার সময় প্রথমেই এক্সটার্নাল ফোর্সকে দিয়ে ভেবে ব্যাপারটা তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের ভুল একটা ধারণা থেকে যাবে। মনে রাখবে পীড়ন বলতে প্রত্যানায়ক বল পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াকে বোঝায়, এক্সটার্নাল ফোর্স নয়। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই রেজিস্টিভ ফোর্সটা তৈরি হয় বিকৃতি হওয়ার জন্য। তাই ফার্স্ট বিকৃতি হয় বস্তুর, তার জন্য ওর মধ্যে প্রত্যানায়ক বলের সৃষ্টি হয় এবং তার জন্যই পীড়নের সৃষ্টি হয়। বুঝতে পারছো? যদি তোমরা এক্সটার্নাল ফোর্স ধরে পীড়ন জানতে, তাহলে কিন্তু তোমাদের মনে হতো যে স্যার F এক্সটার্নাল তো আগে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে বিকৃতির আগেই পীড়ন সৃষ্টি হচ্ছে না। আগে বিকৃতি হয় বস্তুর, তারপর পীড়নের সৃষ্টি হয়। ওকে, তাহলে পীড়নের সংজ্ঞা আমরা বুঝে গেলাম। এখন পীড়নের একক কি হবে? তাহলে বুঝতে পারছি এর একটা একক থাকবে এবং সেই এককটা হবে SI পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, আর CGS পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে তোমরা হয়তো বলবে যে স্যার এটা চাপের একক না? হ্যাঁ, এটা চাপের এককের সঙ্গে সমান। তাই অনেক সময় পীড়নের একক লেখার সময় পাস্কাল এককটাকে ইউজ করা হয়। বোঝা গেল? তাই মাথায় রাখবে যে পাস্কাল চাপের একক হলেও পীড়নেরও একক। ওকে, ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার কত রকমের পীড়ন হয়? বিকৃতি যত রকমের হয় তত রকমের হবে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন হবে, অনুপ্রস্থ পীড়ন হবে, আয়তন পীড়ন হবে এবং কৃন্তন পীড়ন হবে, এবং সবকটাই বাহ্যিক বলের বিপরীত দিকে কাজ করবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বলের সঙ্গে এই আভ্যন্তরীণ প্রত্যানায়ক বল সমান হয় বলে, তাই বাহ্যিক বলের মানটাকে ধরেই তোমরা পীড়নের মান ক্যালকুলেশন করে নিতে পারো। ওকে, এবার আমরা এই পীড়ন আর বিকৃতির মধ্যেকার সম্পর্ক নিয়ে বুঝবো। দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় বিকৃতি পীড়নের সঙ্গে সমান হয়, মানে যতদূর পর্যন্ত স্থিতিস্থাপকতা থাকে বস্তুর। একটা গার্ডারকে খেয়াল করে দেখবে, গার্ডারটাকে বল প্রয়োগ করার পর ছেড়ে দিলে ওই গার্ডারটা নিজের শেপ নিয়ে নেয়, কিন্তু একটা লিমিট পর্যন্ত। বাহ্যিক বলটাকে বাড়াতে থাকলে একটা সময় গার্ডারটা এতটা বড় হয়ে যায়, তাকে ছেড়ে দেওয়ার পরও ওই গার্ডারটা আবার নিজের সম্পূর্ণ আগের আকার ফিরে পায় না, একটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েই যায়। এই যে লিমিটটা তুমি ক্রস করে গেছো, সেক্ষেত্রে বিকৃতিটা তুমি এতটা বড় করে ফেলেছো যার জন্য স্থিতিস্থাপক সীমাটা ও ক্রস করে বেরিয়ে গেছে। এই জায়গায় এই সূত্র কিন্তু কাজ করবে না। এই হুকের সূত্র বা হুকস ল ততক্ষণই কাজ করবে যতক্ষণ স্থিতিস্থাপক সীমা থাকবে বা স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। তাই মনে রাখবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা, একে ইংলিশে বলা হয় ইলাস্টিক লিমিট, এর মধ্যে পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক। তাই বিকৃতি যেহেতু আগে ঘটে, তাই ডান দিকে আমি বিকৃতিকে লিখেছি এবং বিকৃতির ওপর ডিপেন্ড করে পীড়ন চেঞ্জ হয় এবং সমানুপাতিক হারে চেঞ্জ হয়। ওকে, চলো আমরা একটা ভিডিও থেকে এর গ্রাফ সম্পর্কে একটু আইডিয়া করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পীড়ন আর বিকৃতি একটা লিমিট পর্যন্ত খুব সুন্দর এগোচ্ছে স্ট্রেট লাইনে, এবং তারপরে একটু অন্যরকম এগোচ্ছে। এই যে পর্যন্ত ও প্রপোর্শনালি এগোলো সেই পর্যন্ত লিমিটটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট, মানে ওই পর্যন্ত ওর ইলাস্টিসিটি ব্যাপারটা থাকে। এরপর ওর মধ্যে আর ইলাস্টিসিটি ধর্মটা থাকে না। আমরা যদি এই গ্রাফটাকে একটু দেখে নিই একটা ছবি থেকে, তাহলে এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কোনো বস্তুর স্ট্রেস ও স্ট্রেনের মধ্যেকার সম্পর্ক একদম সরল অনুপাতে পরিবর্তিত হয়। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি আমরা একটা ডট ডট লাইন টানি, তাহলে এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের সমস্ত জায়গায় অ্যাঙ্গেলটা সমান থাকছে, তার মানে সমানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে। কিন্তু এর পরবর্তী সময় ওর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা থাকে না। এর পরবর্তী সময় ও প্লাস্টিকের মতন আচরণ করে,
প্লাস্টিক। তাই এই জায়গায় ওর পরিবর্তন দেখো, স্ট্রেন বাড়ছে কিন্তু স্ট্রেস আর বাড়ছে না, তার মানে আভ্যন্তরীণ প্রত্যানায়ক বলটার কিন্তু কোনো বৃদ্ধি আর হচ্ছে না, ওর আকারের পরিবর্তন হচ্ছে। তাহলে এই জায়গায় ও প্লাস্টিক নেচারের মতন কাজ করে, যেমন প্লাস্টিককে টেনে বড় করলে ও আকার বড় হতেই থাকে। কিন্তু এর আগে এই স্ট্রেস আর স্ট্রেন যেটুকুনি জায়গার মধ্যে সমানুপাতিক থাকে সেই জায়গাটাকে নিয়েই আমাদের কাজ, এবং এই জায়গাটুকুনির মধ্যে যদি আমরা এই পীড়ন আর বিকৃতির সমীকরণটাকে তৈরি করি তাহলে সেই সমীকরণটাই কি হবে, পীড়ন ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু বিকৃতি, এবং সেই কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু হবে পীড়ন বাই বিকৃতি, এবং একেই বলা হয় গুণাঙ্ক বা বিকৃতি গুণাঙ্ক। এখন গুণাঙ্ক কেন বলে? আমরা জানি গুণাঙ্ক মানে গুণ প্লাস অঙ্ক, মানে এমন একটা ভ্যালু যাকে গুণ করা হচ্ছে। ইয়েস, পীড়ন ইজ ইকুয়ালস টু বিকৃতি ইনটু গুণাঙ্ক, তার মানে বিকৃতির সঙ্গে ওই পার্টটা গুণ করলে পীড়ন পাওয়া যায়, তাই একে বলা হয় গুণাঙ্ক, এবং বিকৃতি রিলেটেড তাই একে বলা হয় বিকৃতি গুণাঙ্ক। তাহলে অনেক রকমের বিকৃতি ও গুণাঙ্ক সম্পর্কে একটু আগে আমরা আইডিয়া পেয়েছি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়নের জন্য যে গুণাঙ্কটা হবে তাকে আমরা কি বলতে পারি, অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক। এবং এইটা একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী ইয়ংসের নাম অনুযায়ী, একেই বলা হয় ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক, মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক। এবং অনুপস্থ বিকৃতি অনুপস্থ পীড়নের মধ্যেকার যে গুণাঙ্ক সেটাকেও ইয়ংস মডিউলাসই বলবে, কারণ প্রস্থ বলতে আমি বোঝাচ্ছি যে দৈর্ঘ্যের সমতুল্য আরেকটা কোয়ান্টিটি। আমি একটা বস্তুকে দৈর্ঘ্য বরাবর যদি ভেবে নিই তাহলে ওকে দৈর্ঘ্যের পরিবর্তনকে বলি। এখন ওই বস্তুটাকেই আমি আড়াআড়িভাবে দেখলে যাকে দেখতে পাই সেটা হচ্ছে প্রস্থ, এবং প্রস্থ যাকে দিয়ে মাপতে হয় সেটা তো স্কেল দিয়েই মাপতে হয়, দৈর্ঘ্যকে মেজার করার মতন ভাবেই মাপতে হয়। তো তাই এটাও কেউ আমরা ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্কর সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কিন্তু আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের মধ্যেকার যে গুণাঙ্ক সেটাকে কিন্তু ইয়ং গুণাঙ্ক বলা যাবে না, এটা একটা নতুন রাশি। আয়তন বোঝাচ্ছে যেখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটে রাশি গুণ অবস্থায় আছে, একে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস। আর কৃন্তন বিকৃতি ও কৃন্তন পীড়ন এদের নিয়ে যে গুণাঙ্ক তৈরি হয় তাকে বলা হয় শিয়ারিং মডিউলাস, কারণ কৃন্তন কথাটার ইংলিশ হচ্ছে শিয়ারিং, বা কৃন্তন বিকৃতি গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস। রিজিডিটি কথাটা শুনেছো তোমরা আগের ক্লাসে, রিজিডিটি মডিউলাস। রিজিডিটি বলতে কতটা দৃঢ় বস্তুটা। একটা বই সেটা খুব যদি দৃঢ় হয়, দৃঢ় বলতে খুব ভালোভাবে বাঁধানো থাকে তাকে, তখন তুমি ওই শিয়ারিং স্ট্রেস বা বাহ্যিকভাবে তল বরাবর বল প্রয়োগ করে ওকে খুব ভালো বেঁকাতে পারতে না, তার মানে ওর রিজিডিটিটা বেশি হতো। একটা সলিড লোহার বস্তু তার রিজিডিটি এতটা বেশি, তুমি ওই বাহ্যিকভাবে বল প্রয়োগ করে একটু বেঁকাতে পারবে না, পারবে না। তাই একে বলা হয় রিজিডিটি মডিউলাস। ওকে, তাহলে আজকে যদি আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা ছিল ইয়ং গুণাঙ্ক, তাহলে এই ইয়ং গুণাঙ্ক কি বুঝলাম? এখন প্রশ্ন যদি হয় যে স্টিলের ইয়ং গুণাঙ্ক 1.9 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? চলো একটু আগে আমরা দেখলাম যে ইয়ংস মডিউলাস দ্যাট ইজ ওয়াই, আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি আমরা দেখেছি এফ বাই এ, আর বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, এবং এফ বাই এর জন্যই একক হবে, এই স্মল এল বাই ক্যাপিটাল এল এর কোনো একক নেই। তাহলে ওয়াই এর একক কি হওয়া উচিত? এফ বাই এ বা পীড়নের এককের সঙ্গে সমান, তাহলে এটা নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল হতে পারে। তাহলে ঠিক আছে, এককটা এই কারণে হয়েছে। এবার ভ্যালুটা কি এসছে? 1.9 ইন্টু 10⁻11। এর থেকে আমরা স্টিলের ইয়ং গুণাঙ্ক কি বলবো? বলবো যে প্রতি একক বিকৃতির জন্য। কেন? কারণ এই বিকৃতির পার্টটা দেখো ডিভাইডেড হয়ে আছে, তাহলে এই পার্টটাকে যদি আমি একক ধরে নিই, তার রেসপেক্টে যদি আমি পীড়নকে বলি, তাহলেই আমার ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা বলা হয়ে যায়। প্রতি একক
দৈর্ঘ্য বিকৃতির জন্য। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি কেন বলছি? তার কারণ এক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক বোঝাচ্ছি, মানেই দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা এদের ইন্ডিভিজুয়াল বিকৃতির কথা বলছি। তা আমি জেনারেলি দৈর্ঘ্য দিয়ে বলে দিচ্ছি, প্রস্থ দিয়েও কেউ বলতে পারে, উচ্চতা দিয়েও বলতে পারে। তাহলে প্রতি একক দৈর্ঘ্য বিকৃতির জন্য কোনো স্টিলের ওপর প্রতি একক ক্ষেত্রফলে, এটা কেন বলছি? তার কারণ দেখো এই পীড়নের মধ্যেও এটা কিন্তু ডিভাইডেড হয়ে আছে, তাহলে এই পার্টটাকেও আমি একক ধরে নিতে পারি। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কত নিউটন ফোর্স কাজ করছে। এখন তুমি বলবে যে স্যার এটা তো বাহ্যিক বলের কথা বলছেন, কিন্তু আমরা জানি পীড়ন মানে তো আভ্যন্তরীণ প্রত্যানায়ক বল। আমি বলেছি ইলাস্টিক লিমিটের মধ্যে কিন্তু ব্যাপারটাকে হিসাব হচ্ছে, তার মানে বাহ্যিক বলের সঙ্গে আভ্যন্তরীণ প্রত্যানায়ক বল তখন তো সমান হয়। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ওপর 1.9 ইন্টু 10⁻11 নিউটন বল প্রয়োগ করতে হয়। ওকে, তাহলে স্টিলের ইয়ং গুণাঙ্ক তুমি যদি জেনে যাও কি লাভ হবে? তার মানে ওই স্টিলের একক দৈর্ঘ্যের বিকৃতির জন্য কি পরিমাণ বাহ্যিক বল লাগে, ও কতটা পরিমাণ বল তাহলে সহ্য করতে পারবে, বোঝা যাচ্ছে? তাহলে এই বিষয়টা জানা খুব প্রয়োজন একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার যে মেটাল বা টাইটেনিয়ামের স্টিল ইউজ করছেন তার পেশেন্টের জন্য। তাহলে ওই ইনস্ট্রুমেন্টটা কি পরিমাণ লোড বা কি পরিমাণ পীড়ন ও সহ্য করতে পারবে সেটা জেনে নিয়ে ইনস্ট্রুমেন্টটা বানালে বা ব্রিজটা বানালে তার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে এটা জানা খুবই দরকার ছিল। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা বিস্তারিতভাবে ইয়ং গুণাঙ্ক সম্পর্কে জানলে। এরকম ফিজিক্সের বিভিন্ন টপিক নিয়ে তোমরা যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য ফিজিক্সের ক্লাস তৈরি করে আপলোড করব, যাতে তোমরা ফিজিক্সকে ভালো করে বুঝতে পারো। আর তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক একটা পেয়ে যাবে, যার সাহায্যে তোমরা আমার সাথে আমারই গ্রুপে জয়েন করে গিয়ে আমাকে তোমাদের মূল্যবান কথাগুলো জানাতে পারবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতন এখানেই শেষ। টাটা।